গল্পের সুর চ্যানেলে আমি রোমানার উপর আজ আপনাদের জন্য নিয়ে এসেছি গজেন্দ্র কুমার মিত্রের লেখা একটি গল্প, অতি হিসেবি। হঠাৎ এসে কেউ দেখলে মনে করত এদের বাড়িতে কোনো পুজো কি উৎসব আছে। তবে কেউ আসবার সম্ভাবনা নেই বলেই এরা নিশ্চিন্ত ছিল। আশপাশের কোয়ার্টারগুলিতে সবই অবাঙালির বাস। পাঞ্জাবি, মাদ্রাজি, মালোয়ালি, একঘর বুঝি সিন্ধিও আছে, বাঙালি কেউ নেই। তবুও কেউ দূর থেকেও এসে পড়তে পারে বলে অরুণা গৃহসজ্জা শুরু করেছে রাত 8টার পর। সম্প্রতি অনেক রাহাজানি, ছিনতাই ও ছুরি মারার ঘটনা ঘটে যাওয়ায় 8টার পর রাত্রে আর কেউ বেরোয় না, অন্তত দূরে কোথাও যায় না। অরুণা নিপুণ শিল্পী, শখ ও শৌখিনতা দুটোই আছে তার পুরো মাত্রায়। এই কোয়ার্টারের উঠোনে একটা চামেলি গাছ পুঁতেছিল সে নিজেই। সে গাছ ছাদ পর্যন্ত তো উঠেইছে, এদিকেও প্রায় সারা উঠোন জুড়ে বিস্তার লাভ করেছে। ফলে সেদিকের বারান্দায় আর সূর্যকিরণ নামেই না বলতে গেলে। সুতরাং ফুলের অভাব নেই। অত বড় গাছ ছেয়ে ফুল ফুটেছে, লক্ষ লক্ষ বললেও অত্যুক্তি হয় না। সাদা হয়ে আছে সারা গাছটা। সন্ধ্যের পর সদ্য প্রস্ফুটিত টাটকা ফুল পেড়েছে সে প্রায় 2 ঝুড়ি। তারপর বসে বসে মালা গেঁথেছে, কিছু গড়ে, কিছু একানে। মালা শেষ হলে মোটা মালাগুলো দিয়েছে দরজায় দরজায় পর্দার মতো করে। এখানেও গড়ে মিলিয়ে সাজিয়েছে আলমারি, বুককেস, ড্রেসিং টেবিল। ছবিগুলোর ফ্রেমে আটকে দিয়েছে মালা, মনে হচ্ছে যেন ফুলেরই ফ্রেম। সব শেষে সাজিয়েছে খাট, ধনী দুহিতার ফুলসজ্জার মতো করেই। খাটের ছত্রিতে ছড়িয়েছে বড় বড় মালা। সরু মালার ঝালর ঝুলিয়ে দিয়েছে চারিদিকে মশারির মতো করে। ওর ফুলসজ্জায় ভালো করে খাট সাজানো হয়নি, সে দুঃখ আজও আছে কিছুটা। সেই জন্যই আরও বেশি মনোযোগ দিয়েছে। সব শেষ হলে নতুন পাতা বেড কভারের উপর কুচো ফুল ছড়িয়ে দিয়েছে আজলা আজলা করে। পুষ্পসজ্জা শেষ হতে কেটেছে পুরো 2.5 ঘন্টা। তবু স্বামী পলাশ সাহায্য করেছে। মালার প্রান্ত ধরে থেকেছে, হাতে হাতে জুগিয়ে দিয়েছে পিন, আঠা, ফুল, যেখানে যেমন দরকার। কিন্তু নামে 2.5খানা ঘর হলেও আসবাব ও ছবির সংখ্যা তো কম নয়। এরপরে আহারের আয়োজন। খাবার কড়াই ছিল। সারা সকাল বসে বসে নানা ধরনের পুলি পিঠে করেছে, কড়াইশুঁটির কচুরি, মাংসের সিঙাড়া। পলাশ যা যা ভালোবাসে মনে করে করে সব করেছে সে। এখন শুধু ভাজা খাবারগুলো একটু গরম করে নিতে যা দেরি। পলাশের ঘুম পেয়েছে সে তো বোঝাই যাচ্ছে। নেহাত অরুণা চটে যাবে বলে কিছু বলতে সাহস করছে না। চটে যাবে তার কারণ, এত সব আয়োজনের যে কারণ, আজ তাদের বিয়ের তারিখ। নতুন বিয়ে কিছু নয়, 17-18 বছর আগে বিয়ে হয়েছে তাদের। পলাশের অত মনেও থাকে না, কিন্তু অরুণা বা রুনু ভোলে না, ওকেও ভুলতে দেয় না। বলে, আর আমার কি আছে বলো তো? কে আছে? শুধু তুমি। তাই তোমাকে পাবার দিনটাই আমার জীবনে সবচেয়ে স্মরণীয়। আসল ব্যথা যে কোথায় তা পলাশ জানে, তাই এ প্রসঙ্গ নিয়ে কোনো কথা তোলে না। 2টি সন্তান পরপর মৃত বেরিয়েছে, তা অপারেশন করে বার করতে হয়েছে। দ্বিতীয়বারের বার ডাক্তার বলে দিয়েছেন যে এরপর এ ঘটনা ঘটলে প্রসূতিকে আর বাঁচানো যাবে কিনা সন্দেহ। রুনু তা বিশ্বাস করে না, কিন্তু পলাশ আর একদম ঝুঁকি নিতে চায় না। সে বলে, তুমি আমার বার্ড ইন হ্যান্ড, তোমাকে খুঁয়ে আমি টুইন দ্য বুশের রিস্ক নিতে রাজি নই। এতে সাময়িক আনন্দ হয়, কিন্তু দুঃখটাও যায় না। সেটা অনেক বেশি,
অনেক বেশি গভীর। সেটা ভোলার জন্যই এই সব আয়োজন, যা ক্রমশ পাগলামির পর্যায়ে পৌঁছচ্ছে। খাবার টেবিল সাজানো। সহসা বাড়ির সামনে গাড়ি এসে থামার শব্দ। হর্নের আওয়াজে মনে হলো ট্যাক্সি। কে এলো এত রাত্রে? গাড়ি কার? ডাকাত নয় তো? প্রথমে এ ভয়টা মনে এলো। বিবর্ণ হয়ে উঠল পলাশের মুখ। ওদিকের দরজা দুটোই বন্ধ আছে, কিন্তু ওদের ডাইনিং টেবিল এই ভেতরের বারান্দায়। সরকারি কোয়ার্টার, দরজা নেই, কোলাপসিবল গেটেরও ব্যবস্থা নেই। ওরা নিজেদের খরচে সবস্ত্র চিকের পর্দা করে নিয়েছে। জলে, শীতে, রোদে সেটা ফেলে দেয়। এখন এই অঘ্রাণের অল্প শীতে সে প্রয়োজনও হয়নি। সবটাই খোলা। ডাকাত হলে অনায়াসে পেছনের পাঁচিল টপকে নামতে পারবে। পলাশ ভয়ে বিহ্বল হয়ে গিয়েছিল। রুনু হয়নি। সে একরকম ওকে টেনে ঘরের মধ্যে নিয়ে গিয়ে সশব্দে দরজাটা বন্ধ করে দিল। পাশের ঘর অর্থাৎ শোবার ঘরে দরজা বন্ধই ছিল। তারপর গলাটাকে যথাসাধ্য সহজ করার চেষ্টা করতে করতে ঈষৎ কাঁপা গলায় প্রশ্ন করল, কে? দরজার বাইরে নিচু বারান্দা থেকে উত্তর এলো, আমরা 4টি বঙ্গ সন্তান খুব বিপদে পড়েছি। জানলা দিয়ে দেখলে বুঝতে পারবেন। এদিকের আলোটা জ্বাললে অবশ্য আমরা চোর ডাকাত নই। বাংলা ভাষায় একটু আশ্বস্ত হয়ে ওরা আলো জ্বালল। দেখল সত্যিই ধুতি পাঞ্জাবি পরা 4টি বাঙালি ভদ্রলোক। বয়স কারো খুব কম নয়, মানে 40-50-এর কম বলে মনে হয় না। ট্যাক্সির মাথায় মোট খাটো আছে। এবার পলাশ দৌড় খুলল। কি ব্যাপার বলুন তো? যে ভদ্রলোক আগে কথা বলেছিলেন তিনিই বললেন, আমরা 3 জন সাহিত্যিক, আর ইনি প্রফুল্লবাবু সাংবাদিক, বিখ্যাত নন্দনবাজার পত্রিকার প্রধান সহকারী সম্পাদক কাম পরিচালক। আমার নাম শ্যামশঙ্কর মুখুজ্জে। নাম শুনেছেন কিনা জানি না, বই লিখে খাই। এদের দুজনের একজন কবি গৌরীশঙ্কর সরকার, আর একজন আলোক ভট্টাচার্য। গল্প, নাটক, উপন্যাস যা পান তাই লেখেন। বক্তার মুখখানা যেন একটু চেনা চেনা মনে হলো। কিছুদিন আগেই বোধহয় কোথাও দেখেছে, ছবি দেখেছে সম্ভবত। নামটাও পরিচিত। বাকি কজনের নাম শোনা নেই। তার সহজ কারণ পলাশের সাহিত্য পাঠের অভ্যেস কম। 2-1খানা বই আনে লাইব্রেরি থেকে অনেক দিন অন্তর অন্তর, সে রুনুর জন্য। আর 1খানা বাংলা সাপ্তাহিকও এক বন্ধুর কাছ থেকে চেয়ে আনে সে 3-4খানা জমলে, কিন্তু নিজে কোনোটাই পড়ে না। বাড়িতেও টাইম টেবল আর পাঁজি ছাড়া কোনো বই নেই। তবু বলতে হলো, আসুন আসুন, ভেতরে আসুন। তা মানে, বলছি কালপ্রিট আমি। এখানে এক সাহিত্য সভায় আমরা আমন্ত্রিত। যার আগ্রহে আসা অপূর্ববাবু, তার বাড়িতেই থাকবো এই কথা। টিকিট করে ওখান থেকে তার ছেলেই তুলে দিয়েছে। আমরা 4 জন আর এত মাল বলে আমরাই বলে দিয়েছিলাম যে স্টেশনে কাউকে আসতে হবে না। কিন্তু এখন নেমে আবিষ্কার করছি ওর চিঠি বা ঠিকানা লেখা কাগজ কোনোটাই আমার কাছে নেই। নেই অর্থাৎ খুঁজে পাচ্ছি না। তন্ন তন্ন করে খোঁজার অবকাশ হয়নি, ট্যাক্সিতে বসে খোঁজা তো। তবু যতটা সাধ্য খুঁজেছি। অগত্যা স্মৃতির উপর ভরসা করে সেই থেকে অনেক ঘুরলুম, কিন্তু কোনো হদিশ হলো না। এদিকে ট্যাক্সির মিটার এর মধ্যে 40-এর ওপর উঠে গেছে। চালকটি এমনি যা বলবার তা তো বলছেনি। মাথা কতটা কাটবেন তা বোঝা যাচ্ছে না। আমাদেরও শরীর আর বইছে না। তা আসুন, ভেতরে আসুন, মালপত্র নামান। কোনো মতে রাতটা কাটাতে পারবেন হয়তো। তবে খাবার এত বাড়তি তৈরি নেই। যদি অপেক্ষা করেন তো একটু আলু ভাতে ভাত চাপিয়ে দিতে পারি। আপনারা সব বিশিষ্ট ব্যক্তি। আমার অবশ্য খুব একটা পড়াশুনো নেই, তবে আমার স্ত্রীর সাহিত্য বাতিক খুব। কোথায় গেলে রুনু?
এসব ঝামেলা পছন্দ নয় পলাশের, তবু অর্ধ অনিচ্ছাতেও গলায় অভ্যর্থনার স্বর আনতে হয়। আর একটু আন্তরিকতার ভাব ফোটাতে পারলে ভালো হতো, কিন্তু অনভ্যাসে তা ফুটল না। তবে স্ত্রীর দিকে ফিরেছিল অনেকটা আশা নিয়েই। সাহিত্য ভালোবাসে, ঘরে এতগুলো লেখক উপস্থিত, তাদের বিবাহবার্ষিকীর দিনটা সার্থক হলো ভেবে খুশিতে ঝলমলিয়ে উঠবে, হাসি হাসি মুখে এগিয়ে আসবে, এই রকমই ভেবেছিল সে। কিন্তু এখন বেশ একটু অবাক হয়ে গেল রুনুর মুখের দিকে চেয়ে। একটু অপ্রস্তুত, বিব্রত বোধ করল। কোনো এক অজ্ঞাত কারণে তার মুখ একেবারে বিবর্ণ, যেন রক্তহীন হয়ে গেছে। ফলে মুখের ভাবটা কেমন একটা কাঠের মতো দেখাচ্ছে। মনে হচ্ছে এ তার অপরিচিত কোনো মানুষ। এ আবার কি? এরা কে মনে করবেন? এমন কাঠের মতো দাঁড়িয়ে থাকলে ভাববেন অনাহুত শুধু নয়, রীতিমতো অবাঞ্ছিত অতিথি এরা। কিন্তু ওর হলোই বা কি? এত সাহিত্য ভালোবাসে, লেখকদের নাম তো জপমালা বলতে গেলে, এখন এমন হয়ে গেল কেন? বিবাহবার্ষিকীর মধুর সন্ধেটা নষ্ট হয়ে গেল বলে? তাই বা কেন? ওদের বিবাহ হয়েছে 17 বছর। এখন সে আগের উন্মত্ততা নেই, থাকা সম্ভবও নয়। এই যে সব আয়োজন, এ তো শুধু সন্তানহীনতার দুঃখ ভোলবার জন্যই। ওতে অল্প সময়, কটা মুহূর্তের মধ্যেই মনে মনে প্রশ্নগুলো খেলে গেল। সামলেও নিল সে তার মধ্যে। কতকটা কাষ্ঠ হাসি হেসে বলল, রুনু, এই ইনি শ্যামা শঙ্কর মুখোপাধ্যায়। কদিন আগে কোন এক বিজ্ঞাপনে ওর ছবি ছাপা হয়েছিল, মনে আছে? তুমি তো ওর বই পড়ার জন্য পাগল। এবার একেবারে হাতের কাছে, ঘরের মধ্যে পেয়ে গেলে। এখন সামলে নিয়েছে রুনু। সে হাত তুলে একটা নমস্কারের ভঙ্গি করে বলল, নমস্কার। তুমি এদের বসাও, আমি আগে একটু চা করে দেই, তারপর বরং একটু খিচুড়ি চাপিয়ে দেই, আর যা আছে ভাগযোগ করে খেলেই হবে। গৌরীশঙ্কর বাধা দিয়ে বললেন, না না, আমরা আসার পথে তুফানে এসেছি তো, ঘন্টা তুই লেট ছিল। মথুরাতে চাটা খেয়ে এসেছি, এখন এত রাতে আর অত হাঙ্গামা করবেন না। খিচুড়ি চড়াবারও দরকার নেই। যদি একটু কিছু বাড়তি খাবার থাকে তো তাই দিন, আমরা অল্প স্বল্প খেয়ে রাতটা কাটিয়ে দিই। শ্যামাশঙ্কর বললেন, না ভাই গৌরী, উটি লাড়ব। মথুরাতে খাবার মধ্যে তো আধখানা ময়দার ডেলা কেক আর 8 কাপ চা, ওতে হবে না। চাও একটু পেলে খুব ভালো হয়। ঘুরে ঘুরে বকে বকে আর দুশ্চিন্তায় গলা যেন বুক পর্যন্ত শুকিয়ে উঠেছে। অবশ্য যদি খুব কষ্ট হয় তো। না না, পলাশ বলে উঠল, চা আমিই করে দিতে পারি। ইনফ্যাক্ট বেগম সাহেবাকে ভোরের চা আমিই করে দিই রোজ। আচ্ছা। শ্যামশঙ্কর বললেন, একটা প্রশ্ন করি, কিছু মনে করবেন না। এমন গৃহসজ্জা, পুষ্পসজ্জা বলাই উচিত। আজ বোধহয় আপনাদের বিয়ের দিন, না? বা ওই রকম একটা কিছু। হ্যাঁ, সলজ্জভাবে বলল পলাশ। খুব ভালো দিনে এসে পড়েছেন। একটু আগে খবর পেলে আমরাও মিথ্যে মিথ্যে অপূর্ব রায়ের ঠিকানা না খুঁজে এখানে এসে পড়তাম। কিন্তু সে যাক, এই শয্যা কি সবই আপনার গৃহিণীর? হ্যাঁ, পরিকল্পনা, তা কার্যকর করা সবেরই কৃতিত্ব ওর। আশ্চর্য, আপনি মশাই ভাগ্যবান। এ তো ফার্স্ট ক্লাস একজন আর্টিস্ট নিয়ে ঘর করছেন আপনি। সত্যিই দেখার যোগ্য জিনিস, তাতে সন্দেহ নেই। রুনু আগেই ভেতরে চলে গিয়েছিল, তবে কথাগুলো তার কানে না যাবার কোনো কারণ নেই। যাতে যায় তেমনিভাবেই সরবে বলেছেন শ্যামাশঙ্কর। অনাহত মানি অতিথিদের যোগ্য সৎকারের কোনো ত্রুটি হল না। নিজেদের জন্য যা ফ্রাইড রাইস ইত্যাদি হয়েছিল তাই দিয়েই চা দেওয়া হলো। ফ্রিজে মাছ ছিল, মাছ ভাজা, খিচুড়ি, সঙ্গে পায়েস, মিষ্টি। এরা উচ্চরবে সাধুবাদ দিলেন। এ অভাবনীয় কল্পনাতীত সুখাদ্য সম্ভার ওদের ভাগ্যে আজ আছে বলেই
শ্যামাশঙ্কর বাবুর ঠিকানা নিতে ভুল হয়েছিল সে কথাও বারবার স্বীকার করলেন। গৃহকর্ত্রী যে শুধু রূপসজ্জায় প্রধান শিল্পী তাই নন, রন্ধনেও প্রথম শ্রেণীর শিল্পী তা উচ্চকণ্ঠে ঘোষণা করলেন। অপরিচিত অপ্রত্যাশিত অতিথিদের এমন অবিশ্বাস্য রকমের রাজকীয় সৎকার এ ওদের চিরদিন মনে থাকবে, তাও সকলেই এক বাক্যে স্বীকার করলেন। এর মধ্যে এদের শয়নের আয়োজনও হয়ে গেছে, তাতেও পরিপাট্যের অভাব ঘটেনি। ওদেরই খাটে আড়াআড়ি প্রফুল্ল বাবুদের শোবার ব্যবস্থা হয়েছে। ছোট্ট ঘরখানায় তোরঙ্গ বাক্স সরিয়ে তাতে খাটিয়া পেতে শ্যামাশঙ্করের জন্য আলাদা বিছানা করেছে রুনু। একটা টেবিল ফ্যান, ছোট কুঁজোয় খাবার জল এবং একটা বড় গোছের অ্যাস্ট্রে, কিছুই দিতে ভুল হয়নি তার। এত রাতে অ্যাস্ট্রে দিয়ে লাভ কি? রাজ্যে 12:30 পেরিয়ে গেছে, সেটা দেখেছ? বলেছিল পলাশ। উনি প্রচণ্ড সিগারেট খান, দৈনিক 5 প্যাকেটও কুলোয় না। শোবার পর ঘুমোবার আগে কন্যা 10টা সিগারেট পুড়বে। অ্যাস্ট্রে না দিলে ঘরময় ছাই পড়বে তো, বরং তোমার স্টক থেকে একটা প্যাকেট রেখে যাও। এত খবর রাখো, ক প্যাকেট সিগারেট খান তা পর্যন্ত? তবে তখন অমন ভাব দেখালে কেন? আমি অপ্রস্তুত হলুম ওদের কাছে খানিকটা। তখন বাপু মুখ ঘুরিয়ে জবাব দেয় রুনু, সত্যি আমার রাগ হয়েছিল। তবে সিগারেট খাওয়া সে কে না জানে। কাগজে কাগজে আজকাল এইসব ফুষ্টি নষ্টি তো বেশি থাকে। কোন অ্যাক্ট্রেসের কুকুর কবার হেঁচেছে তার অভিনয়ের থেকে এই খবরই বেশি মূল্যবান। অতিথিরা শুয়ে পড়লেন। ওরা বাইরের ঘরে চেয়ারগুলো সরিয়ে মেঝেতে লেপখানা পেতে একটা বিছানা করে নিল, বাড়তি তোষও কত নেই বলে। ওদের শুতে শুতে রাত 1টা পেরিয়ে গেল। পলাশ ক্লান্ত হয়েছিল, তাছাড়া সে চিরদিনই ঘুম কাতুরে। শোয়ামাত্র পাথরের মতো ঘুমিয়ে পড়ল, কিন্তু রুনুর চোখে তন্দ্রার লেশমাত্র নামল না। তার কারণ শুধু পলাশ কেন, বোধহয় পৃথিবীর কেউই জানতে পারবে না কোনো দিন। শ্যামাশঙ্কর। শ্যামাশঙ্করের এই আকস্মিক আবির্ভাবই তার মনে এক বিপুল ঝড় তুলেছে। সে ঝড়ে বিপর্যস্ত, এমনকি বুঝি উন্মূলিত হবারই কথা। সে যে কোনো মতে সামলে নিতে পেরেছে, এটা নিতান্তই মেয়ে ছেলের সহজাত একটা অভিনয় দক্ষতা আছে বলেই। বহুদিন আগে আশাপূর্ণা দেবীর অভিনেত্রী বলে একটা গল্প পড়েছিল। সেদিন তার পূর্ণ অর্থ বুঝতে পারেনি, আজ পারল। শ্যামাশঙ্করের সঙ্গে এই ওর প্রথম পরিচয় নয়। খুব অল্প বয়সে ওদের দেখা শুনো। যার মারফত ওদের এই পরিচয়, সে জীবিত নেই বলে সে পরিচয়ের ইতিহাসও আজ বিস্তৃত। শ্যামাশঙ্করের বোন গৌরী ছিল ওর সহপাঠিনী, স্কুলের বন্ধু। শ্যামাশঙ্কর তখন কিছুই করে না, একটু আধটু লেখে, তবে সে লেখা প্রায়ই ছাপা হয় না। পাড়ায় হাতে লেখা কাগজের পাতা ভরায়। এক আধটা যে ছাপা হয়ও অজ্ঞাত অখ্যাত কাগজে, কোনো পারিশ্রমিক তো পাই না, সেসব লেখা কেউ পড়ে কিনা সন্দেহ। আয় নেই 1 পয়সাও, ব্যয় আছে। সিগারেট খায় তখন থেকেই, খায় মানে দৈনিক 3-4 প্যাকেট। বাড়িতে এক বৌদি এবং পাড়ার বন্ধু ভক্তর দল, যাদের কাছে শ্যামাশঙ্কর একটা প্রকাণ্ড প্রতিভা, তারাই সে খরচ জোগাত। মা অনুযোগ করতেন, যা হোক 2টো পাশ করেছিস, 1-8টা টিউশনি করলেও তো পারিস। তার জবাবে ও বলতো, হ্যাঁ, ওই গাধা পেটাতে গেলে আমার নিজের লেখা টেকা ডকে উঠবে। লিখে তো ছাই হবে, ওতে রোজগার হচ্ছে 1 পয়সাও। মাদার, ও তুমি বুঝবে না। তাহলে কালিদাসের কথা বলতে হয়, স্বর্গে যেতে গেলে 1000 সিঁড়ি ভাঙা দরকার, 1 লাফে কেউ স্বর্গে পৌঁছয় না। তবে হবে হবে, এতেই পয়সা হবে, তুমি দেখে নিও। শ্যামাশঙ্কর পাগলই হোক আর খ্যাপাটেই হোক, ওর একটা আকর্ষণ ছিল
সেটা রুনুও মানতে বাধ্য। একে কি প্রতিভার আকর্ষণ বলে? কে জানে। অনেক মেয়ে ওর কাছে কাছে ঘুরত তখন থেকেই। যে বৌদি ওকে সিগারেটের পয়সা জোগাতেন, তারও অমনি কোনো আকর্ষণ ছিল কিনা তাই বা কে জানে। রুনু আকৃষ্ট হয়েছিল এটা ঠিক, শ্যামাশঙ্করও। সেইখানেই রুনুর জিত। ওর মধ্যে শ্যামাশঙ্কর নাকি তার মানসিকে আবিষ্কার করেছিলেন, বলেও ছিলেন সে কথা। যখন প্রথম রুনুর বিয়ের সম্বন্ধ দেখা হচ্ছে তখনই বলেছিলেন, রুনু, তুমি কি কোনো মতে কিছুদিন এ ব্যবস্থাকে ঠেকিয়ে রাখতে পারো না? তাও যদি না পারো, বলো, আমরা বিয়েটা সেরে ফেলি, তারপর লোককে বললেই হবে। রুনু তখনও আলিঙ্গনাবদ্ধ অবস্থাতেই ছিল। তার ঠোঁট দুটো ছিল শ্যামাশঙ্করের গলায়। সে নিজেকে মুক্ত করে নিয়ে দু হাতে ওর গালটা ধরে কিছু দূরে সরিয়ে চোখের দিকে চেয়ে বেশ সহজ কণ্ঠেই বলেছিল, দেখো, প্রেম এক জিনিস আর ঘরপাতা অন্য। এমনি একটু আধটু প্রেম ভালো, কিন্তু যার সঙ্গে আমার জীবন বাঁধব, যাকে অবলম্বন করব, তার কতটা সামর্থ্য সে ভার বইবার সেটা হিসেব করে দেখা দরকার। টাকার অভাবে, প্রাত্যহিক জীবনযাত্রার উপকরণের অভাবে অনেকেরই প্রেম অল্পদিনের মধ্যে খুলিয়ে ওঠে। এ কথা বইতেও পড়েছি, নিজেও দু একটি বন্ধুর ব্যাপারে দেখেছি। না বন্ধু, যা পেয়েছি তার দুনো দিয়েছি, এটাই প্রেমের পর্যায়ে থাক। প্রত্যেকের ম্লান স্পর্শে তাকে নষ্ট করে লাভ নেই। তোমাকে ভালোবেসেছি, তাই বলে জীবনটা বিড়ম্বিত করতে রাজি নই। এরপর শ্যামাশঙ্কর যেন পাথর হয়ে গিয়েছিলেন, একটা কথাও বলেননি আর। তখন এই কথাগুলো বলতে পেরে নিজেকে মনে মনে খুব বাহবা দিয়েছিল, বুদ্ধিমতী বলে, যথার্থ স্মার্ট বলে। লেখাপড়া যা শিখেছে তাকে কাজে লাগাতে পেরেছে এই ভেবে। তারপর বহুদিন কেটে গেছে বই কি। শ্যামাশঙ্কর বিখ্যাত হয়েছেন, তার বইয়ের প্রচুর বিক্রি। বহু বই তার চিত্রায়িত হয়েছে, বাড়ি করেছেন, গাড়ি করেছেন, বহু সম্মানে ভূষিত হয়েছেন তিনি। তার চেয়েও যেটা বড় কথা, অন্তত অরুণার কাছে বিবাহ করেছেন, পাত্রী উচ্চশিক্ষিতা এবং 4টি সন্তান হয়েছে, 2টি মেয়ে, 2টি ছেলে। যা শুনেছে রুনু, তাদের স্বাস্থ্য ভালো, পড়াশুনোতেও ভালো। আর রুনু যাকে বিয়ে করেছে সে MA পাস, সুদর্শন, বড় বংশের ছেলে, নিজের বিদ্যার জোরে পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছিল, কাউকে সুপারিশ করতে হয়নি। কিন্তু ওই পর্যন্তই। চাকরি সেদিনও সামান্য ছিল, আজও প্রায় তাই আছে। অনেকে এই চাকরি দিয়ে জীবন শুরু করে, কিন্তু তারপর নানা পরীক্ষা দিয়ে তদবির তদারক করে অনেক ওপরে উঠে যায়। পলাশের সঙ্গে একই বছরে কাজে ঠুকেছে সুশান্ত। সে আজ এই বয়সেই আন্ডার সেক্রেটারি হয়ে গেছে। পলাশ তা পারেনি, তার কারণ ওর আলস্য। অল্পে সে খুশি। কি হবে এত হাঁপাহাঁপি করে উন্নতি করার? ভগবান যখন ছেলেপুলে দেননি, তখন বেশি রোজগার করতে গিয়ে জীবনটা নষ্ট করে লাভ কি? এই কথাটাই বারবার সে রুনুকে বোঝাবার চেষ্টা করে। রুনু আর শুয়ে থাকতে পারল না, ছটফট করে উঠে বসল। তারপর ধীরে ধীরে নিঃশব্দে শ্যামাশঙ্করের ঘরে গিয়ে উপস্থিত হল। তিনিও যে জেগে আছেন তা সিগারেটের আগুন জ্বলা নেভায় দূর থেকেই টের পাওয়া গেল। হয়তো একই কারণে ঘুম হয়নি তারও। রুনু আর দ্বিধা করল না, একেবারে ঘরে ঢুকে খাটিয়ার এক প্রান্তে বসে পড়ল। ওর পায়ে একটা হাত রেখে প্রায় চুপি চুপি বলল, আমাকে আমাকে তুমি চিনতে পারলে না? খুব খুব সহজ কণ্ঠে উত্তর দিলেন শ্যামাশঙ্কর, কেন পারবো না? তা চিনতে পারার মতো কোনো পরিবর্তন তো তোমার হয়নি। তবে চেনা দিয়ে লাভ কি হতো? অনর্থক অনেক জবাবদিহি, অনেক পুরাতন ইতিহাস উদ্ঘাটিত করা।
এ তো তোমাদের সুখের প্রেমের সংসার। পলাশবাবুর মনে যদি বিন্দুমাত্র কোনো সন্দেহ দেখা দেয়, হয়তো চিরকালের মতো একটা কাঁটা হয়ে থাকবে সেটা, তাই না? ওর যদি সেই কাঁটা বোধ করার মতো উদ্যম থাকত। সংকোচে বলে ফেলে রুনু। তারপর একটু চুপ করে থেকে বলে, নিজের পাপের প্রায়শ্চিত্ত এই গত কবছর ধরে নিত্য নিজের মনে মনেই হচ্ছে। একে বোধহয় তুষানল বলে। তবু তোমার কাছে ক্ষমা প্রার্থনা করার একটা সুযোগ যদি পেতাম, এটা অনেকবারই ভেবেছি। ভগবান বোধহয় সে সুযোগ এনে দিলেন। তুমি ক্ষমা করতে পারবে না তা জানি। ক্ষমা? বলতে বলতে একেবারে উঠে বসলেন শ্যামাশঙ্কর। ওর পায়ে রাখা রুনুর হাতখানা চেপে ধরে বললেন, ক্ষমা কি বলছো? তোমার কাছে আমার কৃতজ্ঞতার যে শেষ নেই। সেদিন ওই আঘাত দিয়েই তুমি আমার মনুষ্যত্বকে জাগিয়ে দিয়েছ, আত্মবিশ্বাস জাগিয়ে তুলেছ। সেদিন থেকেই কঠোর পরিশ্রম করেছি সার্থক হবার, সফল হবার, প্রতিষ্ঠিত হবার জন্য। অন্য কিছু ভাবিনি, কারো দিকে কোনো দিকে চাইনি। শুধু মন্ত্রের মতো জপ করে গেছি অর্থ উপার্জন করব, আর সে এই বই লিখেই করব। তুমি সেদিন আমাকে প্রত্যাখ্যান করে মহা উপকার করেছ রুনু। যা কিছু করেছি, যদি কিছু করতে পেরে থাকি, সে তোমারই জন্য। যে লেখক শ্যামাশঙ্করকে লোকে জানে, সে তোমারই সৃষ্টি। আর বসতে পারল না রুনু, শুনতেও না। মানুষের কথা যে এমন আগুনের মতো মানুষের কানে ঢুকতে পারে, তা সে জানত না, কখনো কল্পনাও করেনি। সে প্রায় ছুটতে ছুটতে নিজের শয্যায়, তার স্বামীর শয্যায় ফিরে গেল। গল্পের সুর চ্যানেলে এতক্ষণ আপনারা শুনছিলেন গজেন্দ্র কুমার মিত্রের লেখা একটি গল্প, অতি হিসেবি। আর এতক্ষণ গল্প পাঠিয়ে আমি আপনাদের সাথে ছিলাম রোমানা নূপুর। আপনারা যারা গল্পের সুর চ্যানেলের গল্প নতুন শুনছেন, আপনাদের সুবিধার্থে একটি বিনীত অনুরোধ, যদি আপনারা আরও এমন গল্প শুনতে চান, তবে নিচে সাবস্ক্রাইব বাটনে একটি ক্লিক করে রাখুন ও একটি লাইক করে রাখুন। এতে এই চ্যানেলের ভিডিওগুলি খুঁজে পেতে আপনাদের সুবিধা হবে। আর পাশে থাকা বেল বাটনটিও চেপে রাখুন, যাতে নতুন কোনো গল্প দেওয়ার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। সবসময় সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন ও আনন্দে থাকুন, এই প্রার্থনা রইল।